হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জিইতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো, অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো। তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়েছিলাম, সেখানে 20টা প্রশ্ন আমি রেখেছিলাম। এই 20টা প্রশ্ন আরেকবার দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নাও যারা জানো না তাদের উদ্দেশ্যে। এবং এখান থেকে আমার 3টে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, অর্থাৎ এইটা 1 নাম্বার যেটা ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকার, এই প্রশ্নের উত্তরটা দেওয়া হয়েছে। এখন আমি তোমাদের দিয়ে দিচ্ছি ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার বিশ্লেষণ করো, এবং এখানে আরও 2টো প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। গণপরিষদের গঠন সম্পর্কে টিকা লেখো এবং ভারতীয় সংবিধানে প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো। এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের জন্য যে 6 সেমিস্টারের প্লেলিস্ট বানিয়ে রেখেছি সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে। চলো দেখে নাও প্রশ্নের উত্তরটা, অর্থাৎ ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারটি বিশ্লেষণ করো। তো এইভাবে বলবে, যে সমস্ত আদর্শের ওপর ভিত্তি করে গণতন্ত্র সাফল্যমণ্ডিত হয়ে উঠতে পারে সেগুলির মধ্যে অন্যতম হলো সাম্য। ভারতীয় সংবিধানে 14 থেকে 18 নম্বর ধারাগুলিকে সাম্যের অধিকার লিপিবদ্ধ করা হয়েছে। এই 14 থেকে 18 নম্বর ধারায় বর্ণিত সাম্যের অধিকারগুলি নিম্নে আলোচনা করা হলো। এখানে যে 14 থেকে 18 নম্বর ধারার কথা বলা হলো, এবার প্রত্যেকটা ধারা তোমাদের বর্ণনা করতে হবে। অর্থাৎ 14 নম্বর ধারায় বলা হয়েছে, ভারতীয় ভূখণ্ডের মধ্যে রাষ্ট্র কোনো ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সাম্য অথবা আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হবার অধিকার অস্বীকার করবে না। সংবিধানে আইনের দৃষ্টিতে সাম্যনীতির ব্যতিক্রমগুলি হল রাষ্ট্রপতি অথবা রাজ্যপালগণ নিজ নিজ পদে অধিষ্ঠিত থাকাকালীন তার কাজের জন্য আদালতের নিকট দায়বদ্ধ নয়, এমনকি তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায় না। এরপর দেখো, এখানে 15 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে, জাতি, ধর্ম, বর্ণ, জন্মস্থান, স্ত্রী পুরুষ প্রভৃতির কারণে রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক কোনো আচরণ করবে না। তবে স্ত্রীলোক, শিশু, শিক্ষাক্ষেত্রে অনগ্রসর শ্রেণী, তফসিলি জাতি ও উপজাতি নাগরিকদের জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে এই সব ব্যবস্থা সাম্য নীতির বিরোধী বলে বিবেচিত হবে না। এরপরে দেখো, সংবিধানের 16 নম্বর ধারা অনুসারে জাতি, ধর্ম, বর্ণ, বংশ, স্ত্রী পুরুষ ইত্যাদি বিষয়ে পার্থক্যের জন্য কোনো নাগরিক সরকারি চাকরি বা পদের নিয়োগের ব্যাপারে অযোগ্য বলে বিবেচিত হবে না। অবশ্য এই নিয়মের কিছু ব্যতিক্রম আছে, যেমন রাষ্ট্র সরকারি চাকরির ক্ষেত্রে বসবাসগত শর্ত আরোপ করতে পারে। অনুন্নত শ্রেণীর নাগরিকদের জন্য রাষ্ট্র সরকারি পদ সংরক্ষণের ব্যবস্থা করতে পারে। 17 নম্বর অনুচ্ছেদে অস্পৃশ্যতার বিলোপ সাধন করা হয়েছে এবং অস্পৃশ্যতার আচরণ নিষিদ্ধ করা হয়েছে। 1955 সালে পার্লামেন্ট অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইন পাশ করে, তবে এক্ষেত্রে ছোঁয়াচে রোগীর ব্যাপারে এই নীতি বিরোধী বলে বিবেচিত হবে না। সংবিধানে 18 নম্বর ধারায় সামরিক কিংবা শিক্ষা বিষয়ক উপাধি ছাড়া অন্য কোনো উপাধি প্রদান নিষিদ্ধ করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কোনো ভারতীয় নাগরিক বিদেশি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত উপাধি গ্রহণ করতে পারবে না। অবশ্য 1954 সাল থেকে ভারতের বিশিষ্ট ব্যক্তিদের সম্মান দানের জন্য ভারতীয় সরকার ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও পদ্মশ্রী প্রভৃতি উপাধি প্রদানের ব্যবস্থা চালু করেন। ভারতীয় সংবিধানে সাম্যের অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দান গণতন্ত্রের পথে একটি সুদৃঢ় পদক্ষেপ, সন্দেহ নেই। এইটুখানি বলেও ছেড়ে দিতে পারো, এছাড়াও যদি পারো তাহলে আরেকটু বলবে। একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে 14 থেকে 18 নম্বর ধারাগুলিকে যেসব সাম্যের অধিকারের কথা বলা হয়েছে সেইগুলি মূলত রাজনৈতিক সামাজিক প্রকৃতির। অর্থনীতির ক্ষেত্রে সাম্যের বিষয়টি পুরোপুরি অবহেলিত থেকে গেছে, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত না হলে রাজনৈতিক, আইনগত, সামাজিক অধিকার প্রহসনে পরিণত হয়। এই অবধি বলে শেষ করবে। তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি, চলো প্রথম থেকে। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।